শুধু ক্রিকেট নয়, জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হতে গেলে সবার আগে যেটা চাই সেটা হচ্ছে একটা বিরাট রকম আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তি। এই আত্মবিশ্বাস আর ইচ্ছাশক্তি যদি একত্র হয়, এর সমন্বয় যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা গোল অ্যাচিভমেন্টের স্পৃহা। অর্থাৎ আপনি যে কোনো লক্ষ্য প্রথমে তো স্থির করলেন যে আমি এই লক্ষ্যের দিকে যাচ্ছি, সেটা আপনার ওয়েট লস হোক, সেটা আপনার চাকরি পাওয়া হোক, পরীক্ষায় ভালো নম্বর পাওয়া হোক, কিংবা একটা বড় ক্রিকেটার তৈরি হওয়া হোক। এই পুরো গল্পটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এবার সেটাকে আমি কীরকমভাবে ভেঙে নেব। তাহলে একটা ক্রিকেটে ভালো সফল হতে গেলে বেশ কিছু জিনিস আপনার একসঙ্গে যদি ঠিকভাবে না পরিচালিত হয়, সেইগুলো যদি না আপনি তার কন্ট্রোল নেন, তাহলে কিন্তু একটা সফল ক্রিকেটার কেন, একটা মানে আঞ্চলিক স্তরেও মোটামুটি ক্রিকেটারও হবেন না। সেটা কি? সেটা হচ্ছে যে ক্রিকেটের বা যে কোনো লক্ষ্য যে আপনি স্থির করেছেন সেটাতে শুধু একটা শৈলী করলে আপনি কিন্তু সেটায় সাকসেসফুল হবেন না। যেমন ধরুন ওয়েট লসে শুধু জিম করলে আপনার কিন্তু চলবে না। সঙ্গে সঙ্গে আপনাকে ঠিক সময় ঘুমোতে হবে, খাওয়ার প্যাটার্ন চেঞ্জ করতে হবে, খাওয়ার কন্টেন্ট চেঞ্জ করতে হবে, খাওয়ার অ্যামাউন্ট চেঞ্জ করতে হবে। তাহলে খাবার যেটা খাচ্ছেন, যে খাদ্য আপনার শরীরে ঢুকছে, তার একটা বিরাট পরিবর্তন দরকার। তার সঙ্গে দরকার হচ্ছে এক্সারসাইজ, তার সঙ্গে দরকার হচ্ছে একটা সময়ানুবর্তিতা মেনে চলা। তাহলে বুঝতেই পাচ্ছেন এই এতগুলো 2-3-4টে জিনিস নিয়ে তবে কিন্তু ওয়েট লসটা হয়। সেম খেলার দিক থেকেও শুধু ব্যাটিং, শুধু বোলিং, শুধু ফিল্ডিং, এই 3টে জিনিস করলাম আর বাড়ি চলে গেলাম, এতে কিন্তু বড় ক্রিকেটারটা হওয়া যাবে না। এতে একটা মোটামুটি ভালো ক্রিকেট খেলে দিতে পারবেন, সেটা হচ্ছে ওই স্থানীয় স্তরে। তবে এটাতেও কিন্তু আমার একটা বড় প্রশ্নচিহ্ন রইল। কেন না, কারণটা হচ্ছে আলটিমেটলি আপনি একটা নেটে বা একটা প্র্যাকটিসের মাঠে কতটা ভালো ব্যাট বা বল করছেন সেটা থেকে সেটাকে ইভেঞ্চুয়েট করা, সেটাকে ম্যাচে পরিণত করা এবং সেটা ম্যাচে গিয়ে ওই একই জিনিসের রেপ্লিকেশন করাটা কিন্তু সহজসাধ্য হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না? তার কারণ হচ্ছে একটা ম্যাচে তৈরি হয় পারিপার্শ্বিক চাপ। এই পারিপার্শ্বিক চাপের সঙ্গে আপনি কিন্তু অত সড়গড় নন। আপনি যে সারাক্ষণ যেটায় সড়গড় সেটা হচ্ছে 3 দিকে একটা নেট আর একজন বল করতে আসছে, বা 3 দিকে একটা নেট, একটা 3টে উইকেট পোতা আছে, একটা ব্যাটসম্যান রয়েছে, সেখানে বল করতে যাচ্ছে। অর্থাৎ এইটা আপনি রেগুলার এই পরিবেশের মধ্যে রেগুলার প্র্যাকটিস করতে 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 ইউ আর বিকামিং মোর কমফোর্টেবল ইন ইট এবং সড়গড় হয়ে যাচ্ছে ব্যাপারটা। সুতরাং ওখানে ওই মানে একটা নিজের ওপর কনফিডেন্স আছে, নেটে আমি ভালোই ব্যাট করে দেবো, সে এটা 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 কিন্তু প্রত্যেকেরই হয়। অর্থাৎ এই যে বারবার ধরে আমি যখন ভারত সফরে গেলাম এবং বিভিন্ন জায়গায় আমি যে ক্যাম্পিংগুলো করলাম, সেখানে বারবার এই কথাগুলো বলেছি যে শুধু নেট প্র্যাকটিস করে ভালো ক্রিকেটার হওয়া যাবে না। ওই নেট প্র্যাকটিস যেমন অনেক করছেন, সেরকম অনেক ম্যাচও খেলতে হবে। এবং আপনারা দেখুন প্রচুর এরকম উদাহরণ পাবেন যে শুধু বিভিন্ন রকমের বিভিন্ন স্তরের ম্যাচ খেলে যে ছেলেটা খেলে, কিন্তু খেয়াল রাখতে হবে সেইটা মোটামুটি একটা কোয়ালিটি ক্রিকেট হবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি এটা যে ধরুন আপনি একটা বড় মাঠে, খোলা মাঠে ক্রিকেট খেলেন, তাই তো? এবারে আপনি যদি পাড়ার গলিতে গিয়ে ম্যাচ খেলছেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনার শট মেকিংটা আপনি যাচ্ছেন যে এই গলির মধ্যে আছে, এই দেওয়ালে বল লাগালে 2, ওই দেওয়ালে বল লাগালে 4, পেছনে বল লাগালে 2, সামনে একটুখানি তুলে দিলেই 6। এতে আবার কিন্তু ক্রিকেটের কোয়ালিটিটা বেটার হবে না। তাহলে আপনাকে মোটামুটি বড় সড়ো মাঠে ক্রিকেটটা খেলতে হবে, যেখানে আপনি একটা লোকের প্রেশার, লোকের এক্সপেকটেশনের প্রেশার, ম্যাচের সিচুয়েশনের প্রেশার, এগুলোকে ফেস করতে হবে অনেকবার। তো যত আপনি এগুলো ফেস করবেন, আস্তে আস্তে এটা আপনার শরীরের সঙ্গে সড়গড় হয়ে যাবে। এইবারে সেইখান থেকে আপনি রঞ্জি ট্রফি খেলুন আর দলীপ ট্রফি খেলুন, আপনি ইডেন গার্ডেন্সের মাঠে গিয়ে খেলুন, কি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলুন, কি আপনাদের পাড়ার বড় সড়ো মাঠে খেলুন, ব্যাপারটা একই থেকে যাবে। তার কারণ তখন আপনার কাছে এই ক্রাউড ফ্যাক্টরটা, এই 36 রানে 4 উইকেট পড়ে গেছে, এর যে প্রেশারের ফ্যাক্টরটা, এগুলো থাকবে না। এবং এগুলো যত বেশি আপনি করবেন, যত বেশি আপনি খেলবেন, তত বেশি আপনার চান্সেস অফ এক্সপোজার থাকবে টু ম্যাচ কন্ডিশন। তারপরে একটা হচ্ছে যে সেই আবারও বলি, আমি কিন্তু বাংলার প্রচুর প্রবাদকে অত্যন্ত মন প্রাণ দিয়ে ভালোবেসে শুনি বা বলি এবং বিশ্বাস করি। সেটা হচ্ছে মশা মারতে কামান দাগা। মশা মারতে কামান দাগলে চলবে না। আপনি একটা ফাস্ট বোলার যদি হন,
আপনি যদি ঘন্টায় 140, 130, 150 কিলোমিটার পার আওয়ারে বল করেন, সারাক্ষণ যদি গাঁক গাঁক করে জোরে জোরে বল করেন, তাহলে কিন্তু তার মধ্যে একটা মোনোটনি এসে যাবে উভয় পক্ষের। আপনার তরফ থেকেও দেখবেন যখন আপনি ওই একই বল করে আউট হচ্ছে না, তখন আপনার সেকেন্ড কিছু নেই। আপনি তখন যদি অন্য শৈলীটা প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনার ওইখানে গিয়ে আটকে যাবেন। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখবেন, কিছু কিছু বোলারের ক্ষেত্রে কম হয়েছে, যেমন জম্মু অ্যান্ড কাশ্মীরের উমরান মালিকের হয়েছে। খুব জোরে বল করে, কিন্তু যেহেতু বোলিংয়ে বৈচিত্র্য আনতে পারলো না, সেহেতু কিন্তু আস্তে আস্তে যতটা সাকসেসফুল হওয়ার দরকার ছিল, যে জায়গায় অপরিহার্য হয়ে ওঠার কথা ছিল, সেটা হলো না। কেন বলছি এটা? তার কারণটা হচ্ছে, একটা ম্যাচ জেতার জন্য সবসময় 140 কিলোমিটার পার আওয়ারের বল লাগে না। একটা ম্যাচ জিততে যে বোলিংটা করতে হয়, সেটা হচ্ছে ইফেক্টিভ বোলিং। আপনি কি লাইনার লেংথে বল করছেন, আপনার পেস ভেরিয়েশন কি আছে, আপনি কেমনভাবে ফিল্ডিং সাজাচ্ছেন, আপনি কি স্ট্র্যাটেজি অবলম্বন করছেন, আপনি 3টে বল সোজা করার পর কি করছেন। সো স্টক বল ডেভেলপমেন্ট করা। আমি একটা ছোট্ট, এই ক্ষেত্রে আমার মাথায় এলো বলে হট করে আমি একটু আমার একটা অতীতের কথা শেয়ার করি। 1993 সাল এমআরএফ পেস ফাউন্ডেশনের ক্যাম্পের মধ্যে ডাব্লিউ.ভি. রামান তখন ব্যাট করছেন। তো ডাব্লিউ.ভি. রামান তখন দেশের হয়ে টেস্ট ওপেন করে। সেই ডাব্লিউ.ভি. রামান যখন ব্যাট করছে, আমার কিন্তু তখন ইনসুইং হাতে ছিল না। আমি আউটসুইং বল করতাম, ডানহাতি আউটসুইং, অর্থাৎ লেফট হ্যান্ডার যারা ব্যাটসম্যান, তাদের বল ভেতর দিকে আসবে, তাদের জন্য ওটা ইনসুইং হবে, আমার জন্য ওটা আউটসুইং। তো আমার যেহেতু তখন আউটসুইং নেই, ইনসুইং নেই, যেটা কিনা লেফট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য আউটসুইং হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে। আমি তখন কি করলাম, জেনারেলি আপনি কি করবেন, জেনারেলি আপনি এটা করবেন, জেনারেলি যদি সাধারণ যারা বল করতে, তারা প্রথমেই এই ইয়েতে চলে যাবে যে আমি আমার যেটা স্টক বল আছে, যেটা আমি ভালো বল করি, সেটা হচ্ছে আউটসুইং। আমি 3/4 লেংথে জাস্ট আউটসাইড দ্য অফ স্টাম্প বলটা রেখে বলটা স্টাম্পে ফিনিশ করবো, অফ স্টাম্পের মধ্যে ফিনিশ করবো, বা মিডল স্টাম্পে ফিনিশ করবো, বা অফ মিডলে ফিনিশ করবো। এইটা হচ্ছে জেনারেল, এবং ওইখানেই বল করে যাবে। কিন্তু আমি একটু অন্যরকম সাইকোলজি থেকে ব্যাপারটা দেখতে অনুরোধ করছি, বা দেখেছিলাম তখন। আমি কি করলাম, আমি গিয়ে প্রথমে ক্রস সিমে বলটা ধরলাম। ক্রস সিমে ধরে আমি ঠিক অফ স্টাম্পের একটু বাইরে, আউটসাইড দ্য অফ স্টাম্প, ঠিক আউটসাইড দ্য অফ স্টাম্প বললে ভুল হবে, জাস্ট 4 স্টাম্প, মানে জাস্ট আউটসাইড দ্য অফ স্টাম্প আর কি, করে একটা মোটামুটি 3/4 লেংথে বলটা করে বার করে দিলাম। অর্থাৎ আমি এক ক্রসে বল করছি, লেফট হ্যান্ডার ব্যাটসম্যান বল পরে বেরিয়ে যাচ্ছে। 3টে পর এরকম বল করলাম। তারপরে কি করলাম, তারপরে আরেকটা বল একটু ভেতরে করলাম, কিন্তু সেই ক্রস সিমে। অর্থাৎ আমার ইচ্ছে ছিল যে ডাব্লিউ.ভি. রামানকে এই ব্যাপারে কনভিন্স করে দেওয়া যে এই ছেলেটির হাতে সুইং নেই, এইটা যদি আমি তাকে প্রমাণ করে দিতে পারি, কিন্তু লাইন অ্যান্ড লেংথে বল ফেলছি বলে সে মারতে পারছে না। এবার লাইন অ্যান্ড লেংথে ক্রমশ বল ফেলার যে ক্ষমতা বলুন, বা যে মানে চর্চাটা বলুন, সেটা হয়েছে কিন্তু আমার টেনিস বল ক্রিকেট খেলে। কারণ টেনিস বল ক্রিকেটে লাইন অ্যান্ড লেংথে বল না ফেললে মার খাবেন, এবং যেহেতু ওখানে সুইং হয় না, কোনো বলে সেলাই থাকে না বলে সুইংয়ের ব্যাপার নেই, সেহেতু ওই লাইন অ্যান্ড লেংথে আপনার একমাত্র সম্বল। তাহলে টেনিস বল ক্রিকেট থেকে আমি লাইন অ্যান্ড লেংথের অভ্যাসটা নিয়ে এসেছিলাম, আর এখানে আমি কিছু ওই টেনিস বল ম্যাচেরই কিছু বুদ্ধি খরচ করেছিলাম, একটু হয়তো ডিউস বল ম্যাচেরও বুদ্ধি খরচ করেছি। এইবারে কি হলো, 4 নম্বর বলটা আমি করলাম আমার সেই স্টক বল। এর ফলে কি হয়েছে, 3টে বল পরপর করার পরে আমার হাতের মধ্যেও ওই লাইন অ্যান্ড লেংথের সড়গড়টা এসে গেছে, হাতটা এই যে মাসেলের এই জায়গাটা ওয়ার্মড আপ হয়ে গেছে, সোজা হাতটা আসছে, যেখানে বলছি সেখানে বলটা ফেলতে পারছি। এই জায়গাটা আমি 3-4টে বলের মধ্যে করে নিয়েছি। করার পরে 4 নম্বর বল যে ডেলিভারিটা করলাম, সেটা কিন্তু আমি আমার আউটসুইংটাই করলাম। সেটা জাস্ট আউটসাইড দ্য অফ স্টাম্প বলটা পড়লো। ডাব্লিউ.ভি. রামান আগে দেখেছে বলগুলো আউটসাইড দ্য অফ স্টাম্প ছেড়ে দিয়েছে, একটু লেটে খেললো বলটা। যেহেতু লেটে খেললো, যখন ও দেখলো যে বলটা সুইং করছে, তখন একটু লেট হয়ে গেছে। মানে ও তো ধরেই নিয়েছে যে এ সুইং নেই, সোজা বেরিয়ে যাবে, তো গিয়ে জাজমেন্ট দিয়ে ছেড়ে দেবো। এটা করতে গিয়ে যাচ্ছে না, তো সুইং করে ভেতরে আসছে। এই যে সুইং করে ভেতরে আসছে, এটা লেট খেলে ফেললো। লেট খেলা মানে হচ্ছে ব্যাট প্যাডে একটা গ্যাপ চলে আসবে, আর এই ব্যাট প্যাডের গ্যাপে লেগে ইনসাইড এজে লেগে বলটা বোল্ড হয়ে গেল। সো এটা ঘটনাটা ঘটেছিল বলে আমি বোঝাতে পারলাম এটাই, যে এটার সঙ্গে কি হলো, যে আপনি আপনার যে শৈলীটা সেটা তৈরি করে নিয়ে এইবার এটাকে আপনি স্মার্টলি ইউটিলাইজ করতে শিখুন। আমাদের ব্যাটসম্যানরা রান পায় না, ব্যাটাররা রান পায় না, বিকজ দে মেক মিস্টেকস। তারা খুব বেশি শট খেলে ফেলে, সব রকমের শট খেলে ফেলে, এবং খুব তাড়াতাড়ি সব শট খেলে ফেলে।
নামার থেকে যে ছটপটানি থাকা উচিত, সেই ছটপটানির সঙ্গে অ্যাকচুয়াল শটটা খেলার কোনো সংযোগ থাকার কথা নয়। আপনার মধ্যে একটা নতুন ব্যাটার যখন উইকেটে যাচ্ছে, তার মধ্যে একটা ছটপটানি থাকার দরকার। সেই ছটপটানি কি? চেঞ্জ অফ স্ট্রাইক। চেঞ্জ অফ স্ট্রাইকের ছটপটানি, অর্থাৎ আমি টাক করে একটা সিঙ্গলস খেলে উল্টো দিকে চলে যাব এবং সেখান থেকে আবার খেলাটা দেখবো। তার মানে কি আমি বলও নষ্ট করছি না, অথচ উইকেটটা আমি একদম ডিরেক্ট সামনে থেকে দেখতে পাচ্ছি, কারণ আমার অপোনেন্ট, আমার যে পার্টনার ব্যাটার আছে, সে তখন অলরেডি খেলছেও, এবং দেখতে পারলাম আচ্ছা বল থমকে আসছে, বলেই আসছে। তো আমার মেন্টালি সবসময় থাকবে যে আমি একটা সার্ট সিঙ্গলস খেলে চলে যাব। দেখবেন আপনি যখন কমেন্ট্রি শুনবেন তখন বলবে যে নতুন ব্যাটার এসছে, একে আটকে রাখো, ব্রিং ইন দ্য ফিল্ডার, ডোন্ট গিভ হিম অ্যান ইজি সিঙ্গল, বলে না? সেই নতুন ব্যাটারের ওইটাই ছটপটানি থাকার দরকার যে আই উইল টেক এ ইজি সিঙ্গল। কিন্তু ওই ইজি সিঙ্গল নেওয়ার জন্য যদি সে ভুল শট খেলার চেষ্টা করে, সে অফ স্টাম্পের বাইরের বলকে লেগ স্টাম্পে মারার চেষ্টা করে, সে হঠাৎ করে র্যাম শট করতে যায়, সে হঠাৎ করে রিভার্স সুইপ করতে যায়, এগুলো আর রিস্কি শটস, দরকার নেই। যে জন্য ক্লাসিক্যাল ফর্ম অফ ক্রিকেটটা শেখার খুব দরকার, বিকজ ইউ ক্যান শিফট ইয়োর গিয়ার। আপনি ইচ্ছা করলে সোজা ব্যাটে ডিফিকাল্ট উইকেট যখন হবে, তখন আপনার টেকনিকে আপনাকে বাঁচাবে। আবার যখন রান আটকে গেছে, সোজা ব্যাটে খেলছেন, টেকনিক্যালি কারেক্ট খেলছেন, কিন্তু সব বলই কাভারের কাছে যাচ্ছে, হাতে যাচ্ছে, তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য গেম আপনাকে বাঁচাবে। যে কাভার ড্রাইভ আপনি চিরকাল শিখে এসছেন, বাঁ হাতটা শক্ত করে ধরে সুন্দর ডাউন দ্য গ্রাউন্ড কাভার ড্রাইভ করো, সেখানে দেখা যাচ্ছে দুটো কাভার, একটা এক্সট্রা কাভার বোলার রেখে দিয়েছে, একটা পয়েন্ট রেখে দিয়েছে, একটা মিড অফ রেখে দিয়েছে, তখন আপনি ভাবছেন যাই মারছি সব হাতে যাচ্ছে। কিন্তু তখন যদি আপনি বটম হ্যান্ড শটটা খেলেন, যদি সেটা প্র্যাকটিসে আপনার থাকে, আপনি কিন্তু এই একই শট একটু বটম হ্যান্ড দিয়ে খেলে ওদের ওপর দিয়ে মারবেন। বলটা কাভার বাউন্ডারির দিকেই যাবে, কিন্তু কিছুটা হাওয়ায় যাবে, এবং সেটা সেফ হাওয়ায় যাবে, কারণ বলটা ওদের মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। সো দিজ আর কনস্ট্যান্ট লেভেল অফ প্র্যাকটিসেস উইচ ইজ ম্যাচ লেভেল প্র্যাকটিস, বারবার বলি। এবং আমার আগের অনেক ভিডিওতে আমি বলেছি যে অস্ট্রেলিয়া বেটার ক্রিকেটটা খেলে মাঠে গিয়ে খেলে, অর্থাৎ দেখবেন ওরা ওই যে বড় টুর্নামেন্টে, বড় ফাইনালে ভালো খেলে বা ইত্যাদি করে, ইটস বিকজ ওরা ছোটোবেলা থেকেই শুধু ম্যাচই খেলে আসে। ওরা প্র্যাকটিস কম, ম্যাচ খেলে বেশি, বললে শুনতে অবাক লাগবে আপনার, কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটার, একটা সাধারণ অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাচে বেশিক্ষণ মাঠে থাকে দ্যান প্র্যাকটিসে। কেন বললাম কথাটা? কারণ এদের এখানে প্র্যাকটিসটা হয় মঙ্গলবার এবং বৃহস্পতিবার, দুটোই হচ্ছে উইকডেজ। তো অনেকের পক্ষেই ওই দুদিনই আসা সম্ভব হয় না। আবার যখন এই দুদিন এলো, তখন দেখা যাচ্ছে সে ব্যাট অতক্ষণ পেল না, কিন্তু সে জানে যে আমি মোটামুটি এখানে আমি ওরা প্র্যাকটিসটা করতে আসে একটা টাচে থাকার জন্য, একটা ফিল্ডিং প্র্যাকটিসের জন্য, ড্রিলসগুলোর জন্য। ওরা প্র্যাকটিসটা কিন্তু ঘন্টার পর ঘন্টা ব্যাট করার জন্য আসে না। ওরা মোটামুটি 10-15 মিনিট বা মিনিট 5-10 ব্যাট করলো, অ্যান্ড দ্যাটস ফাইন। সোজা ব্যাটে খেলে নিল, কিছু শর্ট প্র্যাকটিস করে নিল, চলে গেল। টু ফিল মাসেল মেমোরিটাকে অন রাখলো, মাসেলটাকে মনে করিয়ে দিল যে আমি শটগুলো পারি, দ্যাটস ইট। কিন্তু আসলে হচ্ছে ওদের ফিল্ডিং, ওদের রানিং, ওদের এক্সারসাইজিং এইসব করে বেরিয়ে যায়। সো টোটাল প্র্যাকটিসটা হয় হয়তো 2-3 ঘন্টা, তাও না, কিন্তু টাচ অ্যান্ড গোল এসছে। তো সিরিয়াসলি ওরা 2 ঘন্টা প্র্যাকটিসটা করে, কিন্তু ম্যাচটা কতক্ষণের ম্যাচ হয়? 7 ঘন্টার ম্যাচ হয়, 6 ঘন্টার ম্যাচ হয়, তাই তো? সো দিস ইজ দ্য ডিফারেন্স। ইফ ইউ প্লে ম্যাচ, তাহলে ম্যাচ সিচুয়েশনটা নিয়ে আপনি যে সময়টা আপনি গিয়ে হয়তো দেখবেন একটা অস্ট্রেলিয়ান প্লেয়ার যখন 4th ডাউন নামছে, সে ওর মাইন্ডসেটটাই নেই, ও মারার বলটা মেরে দেয় কিন্তু। আর আপনি যদি আগের থেকে মাইন্ডসেট নিয়ে যান আমি এবার ঠুকবো, আবার যাই কিছু হোক, হোয়াট এভার ইট মে বি, আই উইল প্লে আপ, দেখা যাচ্ছে হাফ ভলি, ফুল টস আপনি ঠুকে দিলেন, কেননা আপনি মাইন্ডসেটে আছেন যে রান করবো না। এবার আপনি যে বাজে বলটা ঠুকে দিলেন, একদম ডেড ব্লক করে দিলেন, আপনি সিঙ্গলসটা পেলেন না, আপনি 4টা পেলেন না, আপনি ওদিকে গেলেন না। হলো কি, পরে একটা দারুণ বল এলো যেটা অলমোস্ট আনপ্লেয়েবল, আপনি এজ লাগলো, কট বিহাইন্ড হয়ে চলে এলেন, বা আপনার হয়তো ভালো ফিট মুভমেন্ট হচ্ছে না যেহেতু নতুন বল, কিন্তু বাজে বলটাতে মেরে দিতে হবে। সো দিজ আর দ্য থিংস যেটা আমি বারবার বলি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে, যে আপনি নিজের অ্যাসেট তৈরি করুন, মেন্টালি স্ট্রং হন, মেন্টালি স্ট্রং হওয়ার জন্য যাবতীয় জিনিস যেগুলো করার আছে, টেনাসিটি বাড়ান, বিশ্বাস বাড়ান, আর মনে রাখবেন নিজের ইমোশানকে নিজের কাজের থেকে আলাদা রাখবেন। আবারও বলছি, নিজের ইমোশানকে নিজের কাজের থেকে আলাদা রাখবেন। কেন না, আপনি ইমোশনালি ড্রিভেন হতে পারেন, আপনি প্যাশনেটলি ড্রিভেন হতে পারেন, আপনার মধ্যেকার যে আবেগ, আপনার মধ্যেকার যে খেলার প্রতি প্রেম, ভালোবাসা সব আছে, এই পুরো জিনিসটা আপনাকে মাঠে নিয়ে আসবে।
কিন্তু মাঠে গিয়ে যখন আপনি ব্যাট করবেন তখন অপোনেন্ট ভালো বল করছে, রেগে গেলেন, কেউ হয়তো গালাগালি দিচ্ছে, রেগে গিয়ে ব্যাট চালান, এই যে স্লেজিংটা হয় এই কারণেই আপনাকে ইমোশনালি অ্যাগ্রিভেট করে দেওয়ার জন্য। তো আপনার খেলার থেকে যদি আপনি ইমোশনটা সরিয়ে নেন, আপনার ইগোটা সরে যাবে। আপনার ইগোটা সরে গেলে আপনি ইউ উইল প্লে দ্য রাইট শট ফর দ্য রাইট বল। একটা ভালো বলকে আপনি খেলবেন, ভালো বোলারকে খেলবেন না, খারাপ বোলার দেখবেন না, ভালো বোলার দেখবেন না, আপনি খারাপ বল দেখবেন, ভালো বল দেখবেন। এবারে কি হয়, যখন একটা খারাপ বোলার এসে ভালো বল করে ফেললো তখন তাকে আন্ডার এস্টিমেট করে তাকে আপনি আপনার ইগোর জায়গা থেকে তাকে অ্যাসেসমেন্ট করে তো কে এমন ঢপের বোলার, ছাড়, ব্যাস আউট হয়ে গেলেন। হয় না? প্রচুর হয় এরকম, প্রচুর ক্ষেত্রে। আবার উল্টোটাও হয়, একটা ভালো বোলার যার নাম আছে, স্বনামধন্য, সুনামের অধিকারী, সে বল করতে আসছে, তা ওরে বাবা রে, ও আসছে, ও খেলছে, ওরে বাবা। সচিন তেন্ডুলকর যখন 98-তে শারজাতে স্টেপ আউট করে ম্যাকগ্রাকে 6 মারছে অন দ্য রান, সেটা কিন্তু গ্লেন ম্যাকগ্রাকে মারেনি, সেটা বলকে মেরেছে। শেন ওয়ার্নকে সুইপ করে শেন ওয়ার্ন গোটা সিরিজে একটা উইকেট পেয়েছিল, যে সিরিজটা ইন্ডিয়া দারুণ খেলেছিল, হরভজন সিং খুব ভালো বল করেছিল, সেই সিরিজটার কথা বলছি, সেই যুগান্তকারী সিরিজ, ভিভিএস লক্ষ্মণ যখন 281 করেছিল। তো সেই সিরিজে কিন্তু ওই মানে এমন লেভেলের সুইপ করেছিল শেন ওয়ার্নকে, বা সুইপ, পুল ইত্যাদি করেছিল অ্যাক্রস শট, যেটা এগেনস্ট দ্য স্পিন খেলা। তো দিস আর থিংস, এই যে সচিন তেন্ডুলকরের মেন্টাল স্ট্রেংথ কোন লেভেলে, কখনো দেখেছেন এই করতে ওই করতে, হু হা চি চা, কিচ্ছু না, কথার উত্তরে কথা, তর্কাতর্কি, ঝগড়াঝাটি কিছু করতে দেখেছেন না? তার মানে কি মনে হয় ও মানে ছিল, ওয়াকার ইনিংসের বল মুখে লেগেছে, রক্ত বেরোচ্ছে, বলে হাম খেলেগা, চলো চলো চলো, বল করো, হাম খেলেগা, দিয়ে কাভার ড্রাইভ, দিয়ে স্ট্রেট ড্রাইভ, বিকজ ও তখন ওটাকে দিচ্ছে নিজের টেকনিকের ভুলের জন্য। এটা একটা শাস্তি, টেকনিকের ভুল করেছি, শাস্তি পেয়েছি, লাগতেই পারে। আমি শুধু এইটুকু আপনাদের যাওয়ার আগে বলে যাই যে যারা খেলা শিখছেন, যারা খেলছেন, বা যাদের সন্তানরা খেলছে, এই জিনিসটা প্লিজ আপনারা মাথায় রাখুন, তোমরা মাথায় রাখো, সেটা হচ্ছে যে খেলা সঙ্গে নিজেকে ডেভেলপ করো, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, ক্রিয়েট আ ডিফারেন্ট এনভায়রনমেন্ট, নিজে পজিটিভিটি আনো, নিজের মধ্যে স্ট্রেংথ আনো, নিজের মধ্যে বিশ্বাস আনো। প্রচুর লোক প্রচুর কথা বলবে, এত কথা শোনার দরকার নেই, প্রচুর কোচের কাছে যাওয়ার দরকার নেই, প্রচুর কোচিংয়ের দরকার নেই, প্রচুর প্র্যাকটিসের দরকার নেই। তার কারণটা হচ্ছে কোয়ালিটি নেভার কামস ইন হিউজ কোয়ান্টিটি। তোমরা কোয়ালিটি খোঁজো। এই যে ভিডিওটা আমি করছি, এটা বলার চেষ্টা করছি এই কারণে যে যদি ম্যাচ পাও কোনো, গো অ্যান্ড প্লে দ্যাট ম্যাচ, ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট, ইট ডাজেন্ট ম্যাটার। আরে তুমি 10টা ম্যাচ খেলে 10টা সেঞ্চুরি করো তো ভাই, দেখি তুমি কত বড় ব্যাটার। তুমি টানা পাড়া টেনিস টুর্নামেন্টই যাও না, আমি দেখার দরকার নেই, ছোটো বড়ো মাঠের কথা ভুলে যাও। তুমি আমাকে 10টা ছোট মাঠে 10টা টানা সেঞ্চুরি করে দেখাও, পারবে না। তুমি ঠিক একটা বাজে শট খেলবেই, তুমি ঠিক একটা বলকে আগের থেকে শট মেরে দিয়ে বসে থাকবে। সো পারফেকশন ডাজেন্ট ম্যাটার তুমি কোথায় আছো, কোন জায়গায় আছো। তুমি যদি এই সাকসেসটা ইজ এ হ্যাবিট, ইফ ইউ বিল্ড দ্যাট হ্যাবিট, ইউ উইল অলওয়েজ বি সাকসেসফুল। এনিওয়ে, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করবেন। শেয়ার করার কারণটা হচ্ছে আমার একটাই উদ্যোগ, এই ধরনের ভিডিও অনেকের কাছে পৌঁছানোর দরকার আছে। কারণ আমি এবার সফরে গিয়ে দেখলাম মানুষের মধ্যে খুব হতাশা, অনেক হতোদ্যম হয়ে পড়ছে মানুষ, অনেক হতাশ হয়ে পড়ছে যে আমি সবই তো করছি কিন্তু হচ্ছে না। তাদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দেওয়ার দরকার যে মেন্টালি তুমি স্ট্রং হও, পারফরমেন্স তোমার এমনি বেটার হবে। আর তুমি নিজের শৈলীকে যা করছো করো, কিন্তু তার সঙ্গে তুমি মেন্টালি স্ট্রং হও, নিজেকে আরও আগুনে পোড়াও নিজেকে আরও, তাহলে দেখবেন লোহাটা শক্ত লোহা হবে একদম, তখন কিন্তু একদম চাঙ্গা ব্যাপারটা হয়ে যাবে, সাকসেস হবেই। অল দ্য বেস্ট, প্লিজ শেয়ার দিস ভিডিও and please follow my Facebook page here, and you can subscribe to my YouTube channel as well, which is Nobojeewan. Thank you.